আমেরিকার ইতিহাসে সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে বিপজ্জনক নারী স্পাই অ্যানা বেলি মন্তেস। ভাবুন তো, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর চোখের সামনে ওয়াশিংটনে বসে কেউ টানা 16 বছর ধরে আমেরিকার বুকে ছুরি চালাচ্ছে, অথচ কারো কোনো ধারণাই নেই। আমেরিকার টপ সিক্রেট মিলিটারি বেজের লোকেশন থেকে শুরু করে হাইলি ক্লাসিফাইড ইনফরমেশন সবকিছু দিনের পর দিন ধরে পাচার হয়ে যাচ্ছিল আমেরিকার চির শত্রু কিউবার কাছে। আর এই মারাত্মক কাজটা যিনি করেছিলেন, তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন স্বয়ং মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির টপ স্কিলড অফিসার। একদিকে আমেরিকার হয়ে সেরা কাজের মেডেল নিতেন, আর অন্যদিকে গোপন নথি তুলে দিতেন শত্রুর হাতে। বন্ধুরা, আজ আমরা জানবো আমেরিকার ইতিহাসে সবচেয়ে থ্রিলিং স্পাই স্টোরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরু 1957 সালের 28শে ফেব্রুয়ারি ওয়েস্ট জার্মানির একটি মিলিটারি হসপিটালে, যেখানে জন্ম নেয় আনা বেলেন মন্তেস, একসময় যার নাম ছিল কুইন অফ কিউবা। অ্যানা বেলেন মন্তেসের বাবা আলবার্তো মন্তেস ছিলেন মার্কিন মিলিটারির একজন সাইকিয়াট্রিস্ট। 1958 সালে অ্যানার পুরো পরিবার জার্মানি থেকে আমেরিকার ক্যানসাসে এসে পড়ে। কিন্তু ট্র্যাজেডি হলো বন্ধুরা, অ্যানার বাবা যেখানে অন্যান্য মানুষের মানসিক চিকিৎসা করতেন, সেখানে নিজের ঘরেই তিনি ছিলেন চরম অত্যাচারী শাসক। আনা এবং তার ভাই বোনদের ওপর চলত অমানসিক নির্যাতন। এমনকি আনার যখন তীব্র হাঁপানির অ্যাটাক আসতো, তখন তার বাবা ওষুধ না দিয়ে চুপচাপ সামনে বসে ডায়েরিতে নোট লিখতেন। তিনি দেখতে চাইতেন সাইকোলজির মাধ্যমে রোগ সারে কিনা। আনার বাবার এই নিষ্ঠুর আচরণের কারণে তার মা বাবার সেপারেশন হয়ে যায়। ছোটবেলার ট্রমা, ফ্যামিলির সেপারেশন আর সমাজের বৈষম্য দেখে ছোটবেলা থেকেই আনার মনে সিস্টেমের প্রতি এক তীব্র ক্ষোভ ও ঘৃণা জমতে শুরু করে। 1977 সালে আনা যখন স্পেনে ফরেন অ্যাফেয়ার্স নিয়ে পড়তে যান, তখন তার লাইফ পুরোপুরি বদলে যায়। সেখানে তার পরিচয় হয় রিকার্ডো নামের এক হার্ড কোর কমিউনিস্টের সাথে। রিকার্ডো আনার ব্রেইন ওয়াশ করতে শুরু করে, কিভাবে আমেরিকা নিজের স্বার্থে দুনিয়া জুড়ে স্বৈরাচারী শাসকদের সাহায্য করছে। রিকার্ডোর সাথে থাকতে থাকতে আনার মাঝেও ধীরে ধীরে কমিউনিস্টের বীজ গ্রো করতে শুরু করে। স্পেনে থাকাকালীন সময় স্পেনের ডিক্টেটরের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনেও যোগ দিত। আমেরিকার নাগরিক হয়েও আনা স্পেনের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন বিরোধী স্লোগান দিতে শুরু করেন। স্পেনে থাকাকালীন এই সময়টাতে আনা পুরোপুরি বদলে যায়। রিকার্ডোর মতো আনাও একজন হার্ড কোর কমিউনিস্টে পরিণত হয়ে যায়। স্পেন থেকে ডিগ্রি নিয়ে 1979 সালে আনা ফিরে আসেন ওয়াশিংটনে। আমেরিকার প্রতি তীব্র ঘৃণা থাকা সত্ত্বেও তিনি আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসে একটি সাধারণ ক্লার্কের চাকরি নেন। কাজের প্রতি তার ডেডিকেশন ছিল দেখার মতো। মাত্র 3 বছরের মধ্যে প্রমোশন পেয়ে তিনি হয়ে যান প্যারালিগাল। এরপরই আনা মাস্টার্সের জন্য অ্যাডমিট হয় জনস হপকিন্স ইউনিভার্সিটিতে। আর এখানেই আনার সাথে দেখা হয় তারই মতো উগ্র কমিউনিস্ট চিন্তাধারী মার্তা রিটা ভেলাস্কাসের সাথে, যিনি ছিলেন কিউবান ইন্টেলিজেন্সের আন্ডার কভার রিক্রুটার। তবে মার্তাও আনার মতো একজন আমেরিকান স্টুডেন্ট ছিলেন। মার্তা 1975 সালে থিসিসের জন্য ফিল্ড ওয়ার্ক করতে কিউবা গিয়েছিলেন। বলা হয় সেখানে মার্তার সাথে কিউবার এক ইন্টেলিজেন্স এজেন্টের পরিচয় হয়। 1980-র দশকে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। আমেরিকা ন্যাটো দেশগুলোর মাধ্যমে আরো শক্তিশালী হয়ে উঠছিল। আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোর সাথে বন্ধুত্ব করে সোভিয়েতকে কোণঠাসা করা শুরু করলো। তাই স্বাভাবিকভাবেই সোভিয়েতও চাচ্ছিল আমেরিকাকে চাপে ফেলতে। এ কারণেই তারা সেন্ট্রাল আমেরিকান কমিউনিস্ট কান্ট্রি কিউবায় অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন। ধীরে ধীরে সোভিয়েতরা কিউবায় অস্ত্র মজুত করা অনেক বাড়িয়ে দেয়। কিউবা থেকে আমেরিকা খুব কাছে, তাই সোভিয়েতদের জন্য কিউবা থেকে আমেরিকায় স্পাই করা খুব সহজ ছিল। আমেরিকা এবং কিউবা কিন্তু শত্রু দেশ। সেই সময় আমেরিকা, সোভিয়েত এবং কিউবা একে অন্যের দেশে গুপ্তচর নিয়োগ করত, যেন সেই দেশের টপ সিক্রেট ইনফরমেশন তারা চুরি করতে পারে।
মার্তা আনার মতো একজন এক্সট্রিম কমিউনিস্ট ছিলেন, তাই কিউবার ইনফ্লুয়েন্সে সে খুব সহজেই আমেরিকার বিরুদ্ধে স্পাই করতে রাজি হয়ে যায়। তবে মার্তার কাজের ধরন একটু ভিন্ন ছিল। সে সরাসরি স্পাইং করত না, বরং তাকে সাইন করা হয়েছিল আমেরিকান সরকারের মধ্যে উঁচু পদে থাকা ব্যক্তিরা যারা সরকারের প্রতি খুব একটা খুশি নয় অথবা যাদের টাকার প্রতি লোভ আছে তাদের টার্গেট করা। এরপর তাদেরকে ব্রেইন ওয়াশ করিয়ে কিউবার হয়ে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে নিয়োগ দেয়া। মার্তা প্রথম দেখাতেই বুঝে যান যে আনা হলেন তাদের সেই পারফেক্ট ক্যান্ডিডেট। প্রথমত, সে সময় নারী স্পাইয়ের সংখ্যা ছিল হাতে গোনা, আর দ্বিতীয়ত আনা তার কাজে খুব এক্সপার্ট ছিল। 1984 সালের 16 ডিসেম্বর আনা এবং মার্তা ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে একজন কিউবান এজেন্টের সাথে দেখা করেন। এই মিটিংয়ে আনাকে আরেকবার ব্রেইন ওয়াশ করা হয়। আমেরিকার প্রতি আনার তো এমনিতেই অনেক ক্ষোভ ছিল, তার উপর আরেকবার এতে ঘি ঢালা হলো। বন্ধুরা, ঠিক এই সময়ই নিকারাগুয়ায় কমিউনিস্ট সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা এক বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিচ্ছিল, যারা পুরো দেশটাকে একটা জীবন্ত নরক বানিয়ে ফেলছিল। খুন, ডাকাতি ও ধর্ষণের এই বিভৎসতা দেখে মাত্র 27 বছর বয়সী আনা বিদ্রোহী হয়ে ওঠে। তিনি কোনো রকম দ্বিধা ছাড়াই আমেরিকার বিরুদ্ধে কিউবার হয়ে স্পাইং করতে রাজি হন। আমেরিকার মাটিতে বসে আনাকে ট্রেনিং দেওয়া অসম্ভব ছিল, তাই 1985 সালে আনা আর মার্তা ঘুরতে যাবার নাম করে স্পেনে যায়। এরপর কিউবান এজেন্টের দেয়া ফেক পাসপোর্ট নিয়ে আনা চেক রিপাবলিক হয়ে কিউবায় যায়। সেখানে শুরু হয় আনার ট্রেনিং। প্রায় 2 সপ্তাহ ধরে চলে এই ট্রেনিং। বন্ধুরা, এই ট্রেনিংয়ে আনাকে শেখানো হয় হাই ফ্রিকোয়েন্সি শর্ট ওয়েভ রেডিওর মাধ্যমে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে ইনফরমেশন চুরি করতে হয়, আর কিভাবে নজরদারি এড়াতে হয়। আর এখানে সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছিল পলিগ্রাফ টেস্টের ওপর। কেউ মিথ্যা কথা বললে এই মেশিনের মাধ্যমে খুব সহজে ধরে ফেলা যায়। বন্ধুরা, কিউবার এজেন্টরা আনাকে শিখিয়েছিলেন বডির বিভিন্ন মাসেলকে কন্ট্রোল করে কিভাবে পলিগ্রাফ টেস্টেও মিথ্যে বলা যায়। আর এই সিস্টেম কাজে লাগিয়ে আনা একবার আমেরিকার সরকারকে বোকা বানিয়েছিল। ট্রেনিং শেষ করে চেক রিপাবলিক হয়ে স্পেনে ফিরে আসে আনা। এরপর ফিরে আসে আমেরিকায়। এখানে অবাক করার মতো একটি বিষয় হলো বন্ধুরা, যে আনার কিউবান এজেন্টে যোগদানের 1 সপ্তাহের মধ্যে আনার ছোট বোন লুসি FBI এ যোগদান করেন। পরবর্তীতে লুসির হাজবেন্ডও FBI এ যুক্ত হয়। ইভেন আনার ভাই অ্যালবার্ট ও তার ওয়াইফও FBI এ কাজ শুরু করে। আমেরিকায় ফিরে আসার পর আনার কিউবান হ্যান্ডলাররা আনাকে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি অর্থাৎ DIA তে যোগদানের পরামর্শ দেয়। আনা যেহেতু ডিপার্টমেন্ট অফ জাস্টিসে জব করত, তাই আর ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই চাকরিটা পেয়ে যায়। পরবর্তীতে FBI জানায় ওই সময় রিক্রুটমেন্টে একটু চাপ ছিল, তাই ব্যাকগ্রাউন্ড চেক ছাড়াই আনাকে রিক্রুট করা হয়েছিল। তাই পরবর্তীতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড চেক করা ছাড়াই আনাকে রিক্রুট করা হয়েছিল। আনা DIA-তে এন্ট্রি লেভেল অ্যানালিস্ট হিসেবে জয়েনের কিছুদিনের মধ্যেই আমেরিকার সেন্সিটিভ কম্পার্টমেন্টেড ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে যায়। DIA-তে জয়েনের পরপরই আনা বুঝে ফেলে এই অফিস থেকে ফাইল চুরি করতে গেলেই ধরা পড়তে হবে, কারণ মাঝে মাঝেই ব্যাক চেকিং হতো। তাই আনা কখনো অফিস থেকে একটা কাগজও সরায়নি। তিনি যা দেখতেন সব নিজের মাথায় স্ক্যান করে নিতেন। আনা নিজের মাইন্ড পাওয়ার বাড়ানোর জন্য কিছু বইও পড়তেন। পরবর্তীতে তার বাসা থেকে এগুলো উদ্ধার করা হয়। অফিস শেষে বাড়ি ফিরে নিজের ল্যাপটপে বসে মাথা থেকে সেই ডেটাগুলো টাইপ করতেন এবং একটি এনক্রিপ্টেড ফ্লপি ডিস্কে সেভ করতেন। এরপর নিউ ইয়র্কের কোনো রেস্টুরেন্টে কিউবান হ্যান্ডলারদের সাথে দেখা করার বাহানায় সেই ডিস্কগুলোকে পাস করে দিতেন। আর কিউবা থেকে নতুন কোনো কাজ অ্যাসাইন হলেই তা আনার কাছে আসতো সনি ICF 2010 শর্ট ওয়েভ রেডিওতে। এই রেডিওটিও কিউবান এজেন্টরাই আনাকে দিয়েছিল। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার রাত 9টায় রেডিওতে একটা নারী কণ্ঠে ভেসে আসতো অ্যাটেনশন অ্যাটেনশন। এরপর কিছু র্যান্ডম নাম্বার ব্রডকাস্ট হতো, যা আনা তার গোপন ডেসক্রিপশন দিয়ে ডিকোড করত।
তবে এমার্জেন্সি কাউকে কল করতে হলে ফোন বুথ থেকেই আনা কল করতেন। এমার্জেন্সি কোড বা নাম্বার অ্যানা লিখতেন বিশেষ ওয়াটার সলিউবল বা পানিতে দ্রবণীয় কাগজে, যাতে বিপদের আভাস পেলেই তা পানিতে ভিজিয়ে মুহূর্তেই ধ্বংস করে দেয়া যায়। স্পাইং এর পাশাপাশি আনার মেধা আর কাজের পারফরমেন্স এতটাই তুখর ছিল যে সিআইএ ডিরেক্টর থেকে শুরু করে বড় বড় মিলিটারি অফিসাররা তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। আনা বেশ কিছু অ্যাওয়ার্ডও পায় তার কাজের জন্য। 1987 সালে আনাকে অফিসিয়াল কাজের জন্য গুয়েতেমালা এবং এল সেলভাদোরে পাঠানো হয়, আর সেখানে যাওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই এল সেলভাদোরের এল পারিসো মিলিটারি বেস ক্যাম্পে টেররিস্ট অ্যাটাক হয়। এই ক্যাম্পে সেদিন 250 জন আর্মি অফিসার ছিলেন। এই মিলিটারি বেস ক্যাম্পের সিকিউরিটি এতটাই টাইট ছিল যে এটাকে বলা হতো মিলিটারি দুর্গ। কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যে এই FMLN নামের একটি টেররিস্ট গ্রুপ পুরো ক্যাম্প ধ্বংস করে দেয় এবং এল সেলভাদোরের 43 জন সৈনিককে হত্যা করে। তাদের মধ্যে একজন ছিলেন আমেরিকান মিলিটারি অ্যাডভাইজার। সিআইএ থেকে শুরু করে ডিফেন্স ইন্টেলিজেন্সের সবাই ভেবে পাচ্ছিল না যে এত কড়া সিকিউরিটি ভেদ করে অ্যাটাক হলো কিভাবে। কেউ ভাবতেও পারেনি সেই ক্যাম্পের ভেতরের সমস্ত সিকিউরিটি ম্যাপ আনা আগেই কিউবার মাধ্যমে বিদ্রোহীদের হাতে পৌঁছে দিয়েছিলেন। শুধু তাই নয়, আনা কিউবায় কাজ করা 6 জন টপ আমেরিকান স্পাইয়ের আসল নাম ঠিকানা ফাঁস করে দেন কিউবান এজেন্টদের কাছে, যাদের পরবর্তীতে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি। 1997 সালে আমেরিকান সরকার শুরু করে তাদের মিস্টি স্যাটেলাইট প্রোগ্রাম। শত্রু দেশের বিভিন্ন সৈন্য ঘাঁটির ওপর নজর রাখার উদ্দেশ্যে এই স্যাটেলাইট প্রোগ্রামটি চালু করা হয়। এটা আমেরিকার কাছে একটা ভীষণ সিক্রেট মিশন ছিল, কিন্তু আনা এই $1 বিলিয়ন মিশনের সমস্ত তথ্য কিউবার হাতে তুলে দেন, যেখান থেকে এই সমস্ত ইনফরমেশন রাশিয়া ও চীন সহ আমেরিকার বিভিন্ন শত্রু দেশে পৌঁছে যায়। এছাড়া সে সময় একটা খুবই সিক্রেট গ্রুপ তৈরি করা হয়েছিল, যার নাম ছিল SAFE, ইন শর্টে যাকে সেফ বলা হয়। এটি মূলত আমেরিকার তৈরি একটা ডেটাবেস ছিল, যেখানে আমেরিকার সমস্ত সিক্রেট এজেন্টের যেমন CIA, NSA, NRO, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের টপ সিক্রেট ইনফরমেশন থাকত। এই সেফের অ্যাক্সেস যেহেতু আনার কাছে ছিল, ফলে তিনি অনায়াসে এই ইনফরমেশনগুলো কিউবার কাছে পাস করতেন। বন্ধুরা, এত কথা জানার পর নিশ্চয়ই জানতে চান যে আনা ধরা পড়ল কিভাবে। 24 ফেব্রুয়ারি 1996 আমেরিকার একটি অর্গানাইজেশন ব্রাদার্স টু দ্য রেস্কিউ এর 2টি বিমান কিউবার এয়ার স্পেসে ঢুকে পড়লে কিউবান ফাইটার জেট সেই 2টি বিমানকে গুলি করে নামায়। এই অর্গানাইজেশনটি কিউবার জনসাধারণকে কিউবার কমিউনিস্ট শাসকের কাছ থেকে পালিয়ে আসতে সাহায্য করত। ইনডিরেক্টলি ব্রাদার্স টু দ্য রেস্কিউ আসলে সাপোর্ট করত আমেরিকাকে, কারণ কিউবা থেকে যারা পালিয়ে আসতো তাদের কাছ থেকে আমেরিকান সরকার কিউবার ভেতরের অনেক তথ্য পেত। এই প্লেন শুট ডাউনের পর আমেরিকার ভেতরে একটা ওয়ার মোড প্রিপারেশন শুরু হয়ে যায়। এদিন আনাকে আমেরিকার মিলিটারি হেডকোয়ার্টার প্যান্টাগনে ডাকা হয় এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। সেখানে তাকে বলা হয় যতক্ষণ না এই সিচুয়েশন নর্মাল হচ্ছে আপনি বাড়ি যেতে পারবেন না। কিন্তু আনা রাত 8টার দিকে একটি জরুরি ফোন কল পান এবং তাড়াহুড়া করে প্যান্টাগন থেকে বেরিয়ে যায়। এই বিষয়টি ওখানে থাকা অনেকেরই মনে সন্দেহ জাগায়। আনার একজন কো-ওয়ার্কার ব্রাউন DI এর একজন কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার স্কট কারমাইকেলকে এ বিষয়ে জানায়। পাশাপাশি ব্রাউন কারমাইকেলকে জানায় আনা সবসময় নিজে থেকে কিউবা রিলেটেড সিক্রেট মিটিংয়ে এবং অন্যান্য বিষয়ের মধ্যে ঢোকার চেষ্টা করে। এমনকি অনেক সময় আনাকে আমেরিকার কিউবার প্রতি বিদ্বেষ নীতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে। কারমাইকেল তখনই এই বিষয়টি FBI-কে জানায়। শুরুতে FBI তেমন একটা গুরুত্ব দেয়, কারণ আনার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না। অপরদিকে আনা ইন্টারোগেশনের সময় খুব শান্তভাবে সমস্ত অভিযোগ নাকচ করে দেয়। তবে কারমাইকেল বুঝতে পেরেছিলেন যে আনা কিছু একটা লুকোচ্ছে। এমনকি তিনি বারবার নিজের দিকে আসা সমস্ত দোষগুলোকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। যেহেতু আনার এগেনস্টে ইনাফ প্রমাণ ছিল না, তাই আনা আবার তার কাজে ফিরে যান। বন্ধুরা, আসল ব্রেক থ্রু আসে এখানে 1998 সালে। আনার বোন লুসির টিম 1998 সালে মায়ামিতে 5 জন কিউবান এজেন্টকে অ্যারেস্ট করে।
এই 5 জনের কাছ থেকে এফবিআই এবং এনএসএ জানতে পারে যে আমেরিকার ভেতরে কিউবার একজন টপ স্পাই রয়েছে। তারা কিছু ক্লু দেয় সে স্পাই সম্পর্কে। প্রথমত, সেই এজেন্টকে কিউবান ইন্টেলিজেন্সরা এজেন্ট এস নামে চেনে। তার কাছে আমেরিকার বহু টপ সিক্রেট ইনফরমেশনের অ্যাক্সেস আছে এবং সে কিউবার বিরুদ্ধে কাজ করা আমেরিকান সোর্সদের এক্সপোজ করে দিতে পারে। এফবিআই আরও জানতে পারে এই এজেন্ট 1996 সালে কিউবা এবং গুয়েতেমালায় ভিজিট করেছিল, আর এই এজেন্টের কাছে তোশিবার ল্যাপটপ আছে, আর এসএএফির অ্যাক্সেসও আছে। আর এজেন্ট এস কিউবার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেয় না। আর লাস্ট ইনফরমেশনটি ছিল মাঝে মাঝেই এজেন্ট এস ডাব্লিউডি নামের একজন উচ্চপদস্থ ব্যক্তির সাথে দেখা করেন। এনএসএ এবং এফবিআই তদন্তে নামে। 1996 সালে আমেরিকা থেকে যে সমস্ত অফিসিয়ালরা গুয়েতেমালায় গিয়েছিলেন তাদের লিস্ট চেক করতে শুরু করে। ঠিক একই সময় এলেনা ভ্যালদেজ নামের একজন এনএসএ নারী অফিসার এই কেসটিকে নিজের মতো হ্যান্ডেল করছিলেন। তিনি বুঝতে পারেন এ স্পাই আসলে একজন নারী যিনি কিউবার হয়ে কাজ করছেন। ভ্যালদেজ লক্ষ্য করেন স্পাইয়ের কাছে সেফ নামের সিক্রেট সিস্টেমের অ্যাক্সেস ছিল। এই কেসটা ঘুরে ফিরে আবার চলে আসে কারমাইকেলের কাছে, যিনি আনাকে কিছুদিন আগেই ইন্টারোগেট করেছিলেন। কারমাইকেল দেখতে পান আনার ফাইলে 1996 সালে গুয়েতেমালা ভিজিটের কথা মেনশন রয়েছে এবং তার কাছে সেফের অ্যাক্সেসও রয়েছে। কিন্তু বন্ধুরা, জানলে অবাক হবেন, কারমাইকেল যখন এফবিআই কে আনার বিষয়ে জানান, এফবিআই প্রথমে তা মানতে পারছিল না, কারণ এফবিআই তখন ভাবছিল যে স্পাই হয়তো কোনো পুরুষ। তখন কারমাইকেল এফবিআই কে আরো একটি ইনফরমেশন দেন। কারমাইকেল যখন আগে আনাকে ইন্টারোগেট করেছিলেন তখন আনা বারবার উইলিয়াম ডোহার্টির নাম নিচ্ছিলেন, যিনি এফবিআই এর কাউন্টার ইন্টেলিজেন্স সেকশনের চিফ ছিলেন। গ্রেফতারকৃত কিউবান এজেন্টদের দেয়া সমস্ত ক্লু আনার প্রোফাইলের সাথে হুবহু ম্যাচ করছিল। বন্ধুরা, ধীরে ধীরে জট খুলতে শুরু করে। এনএসএ এবং এফবিআই তদন্তে নেমে দেখে 1996 সালে গুয়েতেমালা ভিজিট এবং সেফ ডেটাবেজের অ্যাক্সেস সবকিছু মিলে যাচ্ছে কেবল একজন নারীর সাথে, আর তিনি হলেন আনা বেলেন মন্তেস। আর সেই রহস্যময় ডাব্লিউডি ছিলেন এফবিআই এর কাউন্টার ইন্টেলিজেন্স চিফ উইলিয়াম ডোহার্টি, যার নাম অ্যানা আগের ইন্টারোগেশনে বারবার নিয়েছিলেন। লক্ষ্য করুন, এই নামের ইনিশিয়াল কিন্তু ডাব্লিউডি। কিউবার 5 জন এজেন্ট ইন্টারোগেশনে এই নামটির কথাই বলেছিলেন। এবার এফবিআই এর 50 জনের একটি টিম আনার উপর 24 ঘন্টার কড়া নজরদারি শুরু করে। তারা লক্ষ্য করে আনার কাছে মোবাইল ফোন থাকা সত্ত্বেও সে মাঝে মাঝে পাবলিক টেলিফোন বুথ ব্যবহার করে। তারা আনার মেইল চেক করে, এমনকি আনা তার বাড়ির যে ময়লাগুলো ফেলতেন সেগুলো এফবিআই খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে। এরই মধ্যে 2001 সালে আনা সিআইএতে একটি বড় পদের জন্য সিলেক্ট হন। আর এটি যদি হয় তাহলে আনা সিআই এর সমস্ত হাইলি ক্লাসিফাইড ইনফরমেশনের অ্যাক্সেস পেয়ে যাবে। এফবিআই তখন সিআইএতে আনার রিক্রুটমেন্ট আটকাতে চাইছিল, কিন্তু তারা যদি শুধু আনার রিক্রুটমেন্ট আটকে দেয় তবে আনার মনে সন্দেহ বাড়বে। এ কারণে সে সময় ডিআইএ থেকে অন্য সব ধরনের রিক্রুটমেন্ট বন্ধ রাখার এক্সকিউজ দেয়া হয়। বন্ধুরা, 2001 সালের মে মাসের 25 তারিখে আনা যখন শহরের বাইরে ছিলেন, এফবিআই গোপনে তার ফ্ল্যাটে ঢুকে। আনার বেডরুমে জানালার নিচ থেকে উদ্ধার করা হয় তোশিবা ল্যাপটপ, হার্ড ড্রাইভ, শর্টওয়েভ রেডিও এবং ডিসক্রিপশন কোড। এত কিছু হাতে আসার পরও এফবিআই আনাকে অ্যারেস্ট করেনি, কারণ এফবিআই আনার এগেইনস্টে আরো জোরালো এভিডেন্স কালেক্ট করার সুযোগে ছিলেন। 2001 অগস্ট মাসে অফিসে একটি মিটিং এর ফাঁকে আনা যখন তার পার্স ভুলে টেবিলেই রেখে চলে যান, ওখানে ছদ্মবেশে থাকা এফবিআই অফিসার সেকেন্ডের মধ্যে তার পার্স তল্লাশি করে বেশ কিছু পেজার নাম্বার, রেডিও ফ্রিকোয়েন্সি এবং পাবলিক ফোন কলের রেকর্ড পেয়ে যায়। এফবিআই চেয়েছিল আনাকে কিউবান এজেন্টের সাথে হাতে নাতে ধরতে, কিন্তু এরই মধ্যে ঘটে যায় 9/11 এর সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা। আমেরিকা তখন রণক্ষেত্রের মতো উত্তপ্ত। আমেরিকা আল কায়দার বিরুদ্ধে প্ল্যান করা শুরু করে, আর এই প্রোগ্রামের একজন কোর মেম্বার হিসেবে আনাকে সিলেক্ট করা হয়। এবার এফবিআই আনাকে নিয়ে আর 1 সেকেন্ডও রেস্ট নিতে চায়নি। বন্ধুরা, 21 সেপ্টেম্বর 2001 ডিআই এর এক কনফারেন্স রুমে আনা বেলেন মন্তেসকে
গ্রেফতার করা হয়। আমেরিকান আইন অনুযায়ী আনার মৃত্যুদণ্ড নিশ্চিত ছিল, কিন্তু 16 অক্টোবর 2002-এ কোর্ট তাকে 25 বছরের কারাদণ্ড দেয়। দীর্ঘ 20 বছর কঠোর কারাবাসের পর আনার ভালো ব্যবহারের জন্য 2023 সালের জানুয়ারি মাসে এই কুইন অফ স্পাই মুক্তি পান। বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে একদম সাধারণ জীবন যাপন করছেন। কিন্তু ট্র্যাজেডি হলো, আনা এই 16 বছরের স্পাইং করে কিউবার কাছ থেকে $1 নেননি। তিনি টাকার জন্য এই কাজ করেননি। আনা যা করেছিলেন তা শুধু নিজের আদর্শ বা আইডিওলজির জন্য। আদালতে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, আমেরিকা ছোট আর দুর্বল দেশগুলোর উপর যে অন্যায় অবিচার চালায় তার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই দেশগুলোকে সাহায্য করা আমি আমার কর্তব্য বলে মনে করেছি। টাকা ছাড়া শুধু ব্রেইনের জোরে পরাশক্তি আমেরিকাকে কাঁপিয়ে দেয়া এই নারী স্পাইয়ের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এরকম আরো ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন প্রতিদিন।